আজকে আমরা কথা বলবো জাফলং নিয়ে, মানে সিলেটের খুব বিখ্যাত একটা জায়গা। হ্যাঁ, জাফলং। আমাদের কাছে কিছু তথ্য আছে, ধরুন উইকিপিডিয়া, কিছু ট্রাভেল গাইড, এইসব থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব জায়গাটা আসলে কেমন। ঠিক, শুধু যে প্রকৃতির কন্যা তা তো নয়, এর আরও অনেক পরিচয় আছে আসলে। সেটাই। যেমন শুরুতেই বলি, সিলেট শহর থেকে তো বেশ খানিকটা দূরে, তাই না? প্রায় ৬২ কিলোমিটার। হ্যাঁ, মেঘালয় পাহাড়ের একদম কাছে, খাসিয়া জয়ন্তা পাহাড়ের নিচে। আর মূল আকর্ষণ ওই পিয়াইন নদী, স্বচ্ছ পানি, রাশি রাশি পাথর। একদম, ওই দৃশ্যটাই সবাইকে টানে। আর বর্ষার সময় ভারত থেকে যে বড় বড় বোল্ডার ভেসে আসে। ও হ্যাঁ, ডাউকি নদীর স্রোতে। আর ডাউকির ওই ঝুলন্ত সেতুটাও তো দেখা যায় এখান থেকে। হ্যাঁ, দেখা যায়। তবে শুধু এই প্রাকৃতিক সৌন্দর্য না, মানে সূত্রগুলো দেখলে বোঝা যায় এর অর্থনৈতিক দিকটাও বেশ জরুরি। পাথর উত্তোলন সেইটা? হ্যাঁ, পাথর উত্তোলন, আর তার সাথে আছে খাসিয়া জনগোষ্ঠী, প্রায় ধরুন ২০০০-এর কাছাকাছি মানুষ। ও আচ্ছা, কোথায় থাকেন তারা? ৫টা খাসিয়া পুঞ্জি আছে ওখানে, বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, এরকম আর কি। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, এটাও তো তাহলে জাফলংয়ের একটা অংশ। অবশ্যই, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যোগ করে, মানে শুধু ঘুরতে যাওয়া না, একটা ভিন্ন সংস্কৃতিকেও দেখা। তার মানে একদিকে প্রকৃতি, অন্যদিকে অর্থনীতি, আবার সংস্কৃতি, সব মিলিয়েই জাফলং। ঠিক তাই, এই সহাবস্থানটাই জায়গাটাকে এত ইন্টারেস্টিং করে তুলেছে। ঐতিহাসিকভাবে কি জানা যায়? ঐতিহাসিকভাবে মানে অনেক কাল তো এটা খাসিয়া জৈন্তা রাজার অধীনে ছিল। আচ্ছা। পরে ১৯৫৪ সালে যখন জমিদারি প্রথা চলে গেল, তখন থেকে পাথর ব্যবসার সূত্রে বাঙালি বসতি বাড়তে শুরু করে আর কি। আর ভূতাত্ত্বিকভাবেও নাকি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানকার পাললিক শিলায় নাকি বেশ কয়েকবার জরিপ হয়েছে। কঠিন শিলার নুড়ি পাওয়া যায়, এটাই তো পাথর ব্যবসার মূল ভিত্তি। আচ্ছা। তবে এই ব্যবসার সাথে খাসিয়াদের জীবনযাত্রার একটা টানাপোড়েন, সেটারও ইঙ্গিত কিন্তু আছে। আবার মুক্তিযুদ্ধের কথাও বলছিলেন। হ্যাঁ, ১৯৭১ সালেও জাফলংয়ের ভূমিকা ছিল। সীমান্তের ঠিক ওপারে ডাউকিতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। ও, আর পিয়াইন নদীর ভাটিতে যুদ্ধও হয়েছে। থামাবিল বর্ডারের কাছে শহীদদের গণকবরও আছে। অনেক ইতিহাস জড়িয়ে আছে তাহলে। আচ্ছা, যাওয়া আসার ব্যাপারটা কেমন? তথ্যগুলো তো বেশ সহজ মনে হলো। হ্যাঁ, ঢাকা থেকে সিলেট তো আসতেই হবে, বাস, ট্রেন বা প্লেনে। তারপর সিলেট থেকে বাস আছে, সিএনজি, মাইক্রোবাস সবই পাওয়া যায়। ঘণ্টা দেড়েক বা ২ ঘণ্টার মতো লাগে। খরচ কেমন? লোকাল বাসে গেলে ধরুন ১৫০ টাকা, ১১০ থেকে ১৯০ এর মধ্যে। আর রিজার্ভ নিলে? সিএনজি বা মাইক্রোবাস নিলে সেটা ১২০০ থেকে শুরু করে, গাড়ির ওপর নির্ভর করে ৫,০০০ পর্যন্ত হতে পারে। আচ্ছা, আর ঘোরার সেরা সময়? বর্ষাকাল, জুন থেকে নভেম্বর। হ্যাঁ, বর্ষায় জাফলংয়ের রূপটা নাকি অন্যরকম হয়। পানি বাড়ে, সবুজটাও ঘন হয়, পহেলা বৈশাখে মেলাও বসে। কিন্তু একটা সমস্যাও তো আছে, তাই না? পরিবেশ নিয়ে। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সূত্রগুলোতে এই বিষয়টা খুব পরিষ্কারভাবেই এসেছে। কি রকম? এই যে অনিয়ন্ত্রিতভাবে পাথর তোলা হচ্ছে, বিশেষ করে নিষিদ্ধ বোমা মেশিন ব্যবহার করে। বোমা মেশিন? সেটা কি? এটা আসলে নদীর তলদেশ ফুটো করে শক্তিশালী পাম্প দিয়ে নুড়ি পাথর টেনে তোলে। খুব ক্ষতিকর একটা পদ্ধতি। ওহ আচ্ছা, এর ফলে কি হচ্ছে? নদীর নাব্যতা কমে যাচ্ছে, মানে নদী ভরাট হয়ে আসছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, মাছ বা অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পাথর ভাঙার কারখানাগুলো থেকে বায়ুদূষণ হচ্ছে, গাছপালা কাটা পড়ছে, সব মিলিয়ে পরিবেশের ওপর মারাত্মক চাপ। ৯৮ বা ২০০৯ সালের বন্যার কথাও তো উল্লেখ আছে। হ্যাঁ, আকস্মিক ঢলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। এটাও কিন্তু পরিবেশগত ভারসাম্যহীনতার একটা ফল হতে পারে। সেখানকার পাম গাছ বা বাদুড়ের মতো প্রাণীও কি বিপদে? হ্যাঁ, তাদের আবাসস্থল আসলে কমে আসছে বা নষ্ট হচ্ছে। তার মানে যে সৌন্দর্য মানুষকে টানছে, সেই সৌন্দর্যকেই আমরা বিপন্ন করে তুলছি। অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে। পর্যটনের চাপ, আবার স্থানীয় অর্থনীতির এই দিকগুলো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। থাকার ব্যবস্থা কেমন ওখানে? যদিও বেশিরভাগ লোক সিলেটে ফিরে যায়। হ্যাঁ, সিলেটে থাকাই বেশি সুবিধাজনক। তবে জাফলংয়েও কিছু অপশন আছে। জাফলং গ্রিন রিসর্ট আছে, মামার বাজারের আশেপাশে কিছু হোটেল, রেস্ট হাউস পাওয়া যায়। আর খাওয়া দাওয়া? জাফলং ভিউ, সীমান্ত ভিউ, এরকম কিছু রেস্টুরেন্ট আছে। তবে সিলেটে পানশি বা পাঁচ ভাই তো আছেই, খুব জনপ্রিয়। সব মিলিয়ে যদি দেখি,
জাফলং শুধু একটা সুন্দর জায়গা নয়, এর মধ্যে প্রকৃতি, অর্থনীতি, সংস্কৃতি, ইতিহাস, আবার পরিবেশগত চ্যালেঞ্জ অনেক কিছু জড়িয়ে আছে। একদম, সূত্রগুলো থেকে এটাই মূল উপলব্ধি আমার মনে হয়। জাফলংয়ের ভবিষ্যৎ আসলে নির্ভর করছে এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য খুঁজে পাওয়ার ওপর। কিভাবে প্রাকৃতিক সম্পদ, সাংস্কৃতিক বৈশিষ্ট্য রক্ষা করে পর্যটন আর অর্থনীতি চলবে, এটাই প্রশ্ন। হ্যাঁ, আর এই ভারসাম্য রক্ষার করার পথটা কি হবে সেটাই হয়তো আমাদের, যারা বেড়াতে যাই বা যারা নীতি নির্ধারক, সবারই ভাবার বিষয়।